আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ঘটনার শুরু ২০০৩ সালের দিকে, যখন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও ইসরায়েলের সঙ্গে সামরিক চুক্তি করার জন্য অনুমতি দেন। পরবর্তী সময়ে ইতালির সিনেট ২০০৫ সালের ২রা ফেব্রুয়ারি এটি অনুমোদন করে এবং ২০০৬ সাল থেকে ইসরায়েলের সঙ্গে ইতালির সেই সামরিক চুক্তি কার্যকর হয়। ২০১৬ সালে ইসরায়েলের সঙ্গে এই চুক্তিটির বড় ধরনের সংশোধন করা হয়। প্রতি ৫ বছর পর পর স্বয়ংক্রিয়ভাবেই ইতালির সঙ্গে এই চুক্তিটি নবায়ন হয়ে যাবে যদি কোনো পক্ষ বাধা না দেয়। ইতালির সঙ্গে ইসরায়েলের এটি কোনো সাধারণ সামরিক চুক্তি ছিল না। এর অধীনে সামরিক সরঞ্জাম বিক্রি, বিনিময়, ক্রয়, প্রযুক্তি গবেষণা, উন্নয়ন, প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা, সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ, শিক্ষা, তথ্য প্রযুক্তি এবং সাইবার ডিফেন্সে ইত্যাদিতে সক্রিয় একে অন্যকে সহযোগিতার সরাসরি প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে নজিরবিহীনভাবে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি ইসরায়েলের সঙ্গে এই সামরিক চুক্তিটি বাতিল করেছেন। তিনি তার বক্তব্যে বলেছেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ইসরায়েল সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ হিসেবে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত, গাজা উপত্যকা, লেবানন, ইরানের বিরুদ্ধে এই আক্রমণ ইত্যাদি ইস্যুকে কেন্দ্র করেই ইসরায়েলের সঙ্গে সামরিক চুক্তি তারা নবায়ন করবে না। দেখুন, এটি ইসরায়েলের জন্য স্ট্র্যাটেজিক এবং সামরিকভাবে একটা বড় ধাক্কা। দেখুন, একেবারে ছোট করে যদি এর প্রভাব সম্পর্কে আমি বলি, তাহলে স্ক্রিনে বর্তমানে আপনারা কেউ স্প্লাই প্লেনের আপডেট ভার্সন দেখছেন, যেটি ইটালি থেকেই সংগ্রহ করেছিল ইসরায়েল। এর রাডার সিস্টেম EW/2085, যেটি ৩৬০ ডিগ্রি ভাবে আকাশে উড়ন্ত অবস্থায় টার্গেটকে শনাক্ত করতে পারে, নজরদারি করতে পারে। এর আপগ্রেড কিন্তু তারা আর করতে পারবে না। এটা সম্পূর্ণভাবে আপগ্রেড এবং যে কোনো ধরনের লজিস্টিক সাপোর্ট বন্ধ। স্ক্রিনে বর্তমানে আপনারা অবসাট 3000 ইসরায়েলের তৈরিকৃত মিলিটারি স্যাটেলাইটের দৃশ্য দেখছেন। ইসরায়েল এই ধরনের স্যাটেলাইট একটি বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ইতালির কাছে বিক্রি করেছিল এবং আরও কয়েকটি ক্রয় করার কথা ছিল। এই সামরিক চুক্তি স্থগিত হওয়ার কারণে এই স্যাটেলাইটগুলো আর বিক্রি করতে পারবে না ইসরায়েল, যেটি অর্থনৈতিকভাবেও ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইতালির এই চুক্তি বাতিল বা স্থগিত সরাসরি এই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি বড় ধাক্কা। ইসরায়েলের অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে আয়রন ডোম কিংবা তাদের ডেভিড স্লিম থেকে শুরু করে বারাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই সকল কিছু যে ইন্টারসেপ্ট রয়েছে, এর অন্যতম বড় লজিস্টিক সাপোর্টের গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্টসের যোগান দেয় ইতালি। ইতালির লিনার্দো কোম্পানি এবং যে রাফায়েল স্পেস সেন্টার রয়েছে, যৌথভাবে কিন্তু এর উন্নয়নেও বড় কাজ করে। এখন এমন পরিস্থিতিতে চুক্তি বাতিল, নতুন করে সরবরাহ পাওয়া যাবে না, যার জন্য কিন্তু জরুরি পরিস্থিতিতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে আপগ্রেড প্রক্রিয়া ছিল, সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। এটিও ইসরায়েলের জন্য বিশ্বব্যাপী রপ্তানি এবং তার আত্মরক্ষার জন্য অন্যতম বড় সংকট তৈরি করবে। দেখুন, একদিকে মিত্র দেশগুলো একে একে ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছে, অপরদিকে ইসরায়েলের উত্তর সীমান্তের অবস্থাও ভালো নয়। খোদ ইসরায়েলের সংবাদ মাধ্যম এবং ইসরায়েলের কর্তৃপক্ষ নিশ্চিত করছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও লেবানন এবং হিজবুল্লার বিরুদ্ধে তাদের সক্রিয় যুদ্ধ এখনও চলমান, যেখানে পদাতিক হামলায় বেকা ভ্যালি এবং সীমান্তের আশেপাশে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক রিপোর্টগুলো নিশ্চিত করছে যে হিজবুল্লার অতর্কিত হামলায় ইসরায়েলের অন্তত 11 জন সেনা আহত হয়েছেন। দেখুন, এই বিষয়টি ইসরায়েলের যিনি সেনা প্রধান রয়েছেন, IDF এর প্রধান, পূর্বেই সতর্ক করেছিলেন যে উত্তর সীমান্তের অবস্থা অত্যন্ত নাজুক। জরুরি পরিস্থিতিতে যদি আরও রিজার্ভ সৈন্য ডাকা না হয়, তাহলে যে কোনো মুহূর্তে IDF এর যে প্রধান সামরিক স্তম্ভ রয়েছে, সেখানে তাদের সামরিক বাহিনী ভেঙে পড়বে। বর্তমান উত্তরের যুদ্ধক্ষেত্র ধাপে ধাপে কিন্তু এটাই প্রমাণ করছে, কারণ ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে উত্তর সীমান্ত থেকে ইসরায়েল মোটামুটি তার সকল বসতি যারা ছিল তাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছেন এবং তারা বর্তমানে তেল আবিব এবং এর আশেপাশে বিভিন্ন ধরনের হোটেল, মোটেল বা অস্থায়ীভাবে যেই সকল স্থাপনা রয়েছে সেখানে অবস্থান করছেন। তাদের ফিরিয়ে দিতে হলে এই উত্তর সীমান্তে পুরো পরিস্থিতি কন্ট্রোলে আনতে হবে, নয়তো সমঝোতা করতে হবে। আর সমঝোতার পথ মোটেও সহজ নয়। আর নজিরবিহীনভাবে এটি করার জন্য ইসরায়েল বলতে পারেন একটা বাধ্য হয়ে 40 বছর পর প্রথমবারের মতো লেবাননের সঙ্গে সরাসরি বৈঠকে বসেছে।
দেখুন, দীর্ঘ ৪০ বছর ইসরায়েল সরাসরি লেবাননের সঙ্গে কোনো বৈঠকে বসেনি। ৪০ বছর পর হঠাৎ করে লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতর তারা সরাসরি বৈঠকে বসেছে, বা বলতে পারেন বৈঠকে বসতে বাধ্য হয়েছে। পরিস্থিতি উত্তর সীমান্তে ঠিক কতটুকু খারাপ এখান থেকেই কিন্তু বোঝা যায়। যুক্তরাষ্ট্রও কিন্তু ইরানের যে ইসলামী বিপ্লব রয়েছে বা আয়াতুল্লাহর সরকার রয়েছে, তা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সরাসরি কোনো বৈঠকে বসেনি। তবে দীর্ঘ ৪৫ বছর পর এই ইরানের সঙ্গে পাকিস্তানের ভেতর সরাসরি বৈঠকে কিন্তু যুক্তরাষ্ট্র বসেছে। দেখুন, যুদ্ধ থামানো এবং যুদ্ধ লং টার্ম যাতে না চলে সেটা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জন্য এখন যতটা আবশ্যক, ইসরায়েলের জন্য কিন্তু কম কিছু নয়। আর তার জন্যই কিন্তু তারা সরাসরি লেবাননের সঙ্গে বৈঠকে বসেছে। দেখুন, দুইটি শর্ত দিয়েছে ইসরায়েল। প্রথমটি হলো হিজবুল্লাহকে নিরস্ত্র করা, আর দ্বিতীয়টি হলো স্থায়ীভাবে লেবাননের সঙ্গে ঐতিহাসিক যুদ্ধবিরতির শান্তি চুক্তি করা। এই বিষয়ে তারা নতুন প্রস্তাব দিয়েছে। তাদের কিছু প্রস্তাব আছে সুনির্দিষ্ট, এই ছাড় ইসরায়েলকে দিতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তবে আলোচনা ফলপ্রসূ হয়নি। কোনো ধরনের সমাধান ছাড়াই আলোচনাটি শেষ হয়েছে এমনটা জানা যাচ্ছে। তবে বলা হচ্ছে যে পরবর্তী সময় নতুন করে আলোচনায় তারা বসতে পারে। দেখুন, একদিকে যখন ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি, সামরিক চুক্তি বাতিল করেছে ইতালি, অপরদিকে যুক্তরাষ্ট্রের জরুরি ভিত্তিতে লেবাননের সঙ্গে শান্তি আলোচনা চলছে। ঠিক এমতো অবস্থায় ইউক্রেনের পক্ষ থেকে ইসরায়েলকে অনুরোধ করা হয়েছে রাশিয়ান একটি জাহাজ আটকের জন্য। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে রাশিয়ার একটি গম এবং খাদ্যশস্যবাহী বিশাল একটি জাহাজ ইসরায়েলের যে হাইফা বন্দর রয়েছে সেখানে নোঙর করেছে। ইসরায়েল তাকে অ্যালাউ করেছে। এখন ইউক্রেনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সেই জাহাজটি আটকের জন্য। ইউক্রেনের দাবি অনুসারে সেই জাহাজের ভেতর যে গম রয়েছে বা খাদ্যশস্য রয়েছে সেগুলো ইউক্রেন থেকে নাকি চুরি করেছে রাশিয়া, এটি হলো অভিযোগ। ছোট ছোট নৌকার মাধ্যমে সাগরে ভাসমান অবস্থায় এই জাহাজটিতে ইউক্রেনের খাদ্যশস্যগুলো লোড করা হয়েছে, এমনটা হলো অভিযোগ। ইউক্রেন বলছে এই খাদ্যশস্য বিক্রি করে এই অর্থ রাশিয়া সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারে। এই জন্যই কিন্তু ইসরায়েলকে অনুরোধ করা হয়েছে এই জাহাজটি আটকের জন্য। এখন ইসরায়েল যদি আটকই করত তাহলে তো আর হাইফাতে এটাকে নোঙর করার জন্য অনুমতি দিত না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বারবার সামনে আসছে যে খাদ্যদ্রব্য বোঝাই করা এই রাশিয়ান জাহাজটি ইসরায়েলের বন্দরে কি করছে। তাহলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরায়েলের ভেতর যে খাদ্য সংকট তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল, সেটাকে রক্ষা করার জন্যই কি রাশিয়া খাদ্যশস্য ইসরায়েলে প্রেরণ করেছে? আর তার জন্যই কিন্তু এই বিশাল সাপ্লাই বর্তমানে হাইফা বন্দরে রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু আসছে, কারণ কখনোই সচরাচর রাশিয়ান এই জাহাজগুলো ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করে না। এবং রিসেন্টলি রাশিয়া নতুন করে ইরানের যে পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে তা তার দেশে সংরক্ষণের প্রস্তাব দিয়েছে। এবং ঐতিহাসিকভাবেই রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা গোপনে ইসরায়েলের সঙ্গে অনেকটাই আঁতত করে। তাহলে কি সেই পরিস্থিতি আবার ফিরে আসছে? এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে। দেখার বিষয় পরবর্তী পদক্ষেপে এই বিষয়গুলো কতটুকু পরিষ্কার হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।